What is the use of that albuminometer? What is the use of albuminometer? Albuminometer এর কাজ কি? অ্যালবুমিন ডিটেক্ট করার জন্য কতক্ষণের ইউরিনের লাগবে সেটা, মানে সেই স্যাম্পলটা কি লাগবে, স্যাম্পল কত কি লাগবে, কোন অ্যালবুমিন এখানে ডিটেক্ট করা হবে? আর ডেফিনেটলি ইউরিন। আমি তো ব্লাডের অ্যালবুমিন এখানে ডিটেক্ট করছি না, ইউরিনের অ্যালবুমিন ডিটেক্ট করছি। কোন স্যাম্পলটা নেওয়া হবে? হোয়াট আর দ্য আদার স্যাম্পল অফ ইউরিন? কি কি ইউরিনের স্যাম্পল হতে পারে কালেকশন প্রসিডিউর অনুযায়ী? মিস্টিম ক্লিয়ার ক্যাচ একটা, আর একটা সুপ্রাপিউবিক অ্যাসপিরেট, আর ক্যাথেটারাইজ ইউরিন হতে পারে, আর র্যান্ডম স্পট ইউরিন হতে পারে, আর 24 আওয়ার্স ইউরিন হতে পারে। তো এখানে কোনটা, এই পাঁচ ধরনের যে ইউরিনের স্যাম্পল প্রসিডিউর ওয়াইজ 5 ধরনের যে ইউরিনের কথা বলা হয়, তার মধ্যে অ্যালবুমিনোমিটার কোন কাজে লাগে, মানে কোন ইউরিনটা ইউজ করা হবে এখানে যদি ইউরিনের আমি অ্যালবুমিন ডিটেকশন করতে হয়? তো 24 আওয়ার্স ইউরিন। দেখেছো সবাই? দেখেছো? তাড়াতাড়ি দেখে পাস করো আগে। 24 আওয়ার্স ইউরিন। 24 আওয়ার্স ইউরিনের মধ্যে আমরা কি দেখতে চাইছি? টোটাল প্রোটিন দেখতে চাইছি, ঠিক আছে? তো টোটাল প্রোটিন কন্টেন্ট ইন 24 আওয়ার্স ইউরিন, এটা কেন দরকার হয়? এটা কেন দরকার হয়? 24 আওয়ার্স ইউরিনের টোটাল প্রোটিন কন্টেন্ট দেখার কেন দরকার হয়? হোয়াট ইজ দ্য ইউটিলিটি? আগের দিন বলেছিলাম হোয়াট ইজ দ্য ইউটিলিটি? যে প্রোটিনিউরিটা হচ্ছে সেই প্রোটিনিউরিটাকে আমাকে গ্রেডেশন করতে হতে পারে, মাইল্ড, মডারেট আর সিভিয়ার প্রোটিনিউরিয়া, তাই তো? তো এখানে 24 আওয়ার্সের ইউরিনের একটা ইউরিনের ব্যাগের মধ্যে সেটা কালেক্ট করা হয়, তাই তো? গোটা 24 আওয়ার্সে সেই ইউরিনটাকে, ওই অ্যালবুমিনোমিটারটা কার হাতে আছে? সে দাঁড়াও, কার হাতে আছে? তোমার হাতে আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এবার দেখাও ওটা সবাইকে, এরকম করে উপরে তুলে দেখাও। হ্যাঁ, কি কি দেখতে পাচ্ছ? জোরে বলো, কি কি দেখতে পাচ্ছ? গ্রেডিং আছে, কি কি গ্রেড আছে, কি লেখা আছে? টপ টু বটম, টপ টু বটম। একদম টপে কি আছে? এবিসিডি এখনো পড়তে শেখোনি? আর আছে, তারপর তারও অনেকটা গ্যাপে লেখা আছে ইউ, আর তার নিচে কি? তারপর গ্রাজুয়েশন আছে, কি কি গ্রাজুয়েশন? ঠিক। তো আমাকে 24 আওয়ার্স ইউরিনে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে ল্যাব থেকে ল্যাবে এসে যেটা ওয়ার্ড থেকে পাঠানো হয়েছে টোটাল, সেটা কতটুকু নেব? কি বলেছিলাম যখন থিওরি পড়িয়েছিলাম? কি বলেছিলাম? ইউ পর্যন্ত, ইউ মার্ক পর্যন্ত নেব। আর তারপর একটা রিএজেন্ট নেব। কি রিএজেন্ট নেব? টোটাল প্রোটিন দেখতে গেলে কি রিএজেন্ট আমাদের ইউজ করা হয়? সব ভুলে গেছো? কি রিএজেন্ট ইউজ করা হয়? কি? আর একজন তো বলো, আগের দিনই তো তোমরা প্রোটিন করলে। হ্যাঁ, ট্যাম হসপাল প্রোটিন ইউজ করা হয় টোটাল প্রোটিন ডিটেকশনের জন্য। কি টেস্ট করলে আগের দিন? ইউরিন ডিটেকশনের জন্য কি টেস্ট করেছো? হিট কোয়াগুলেশন টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট, ঠিক আছে? তো টোটাল প্রোটিন ইউজ করার জন্য ওই একই হিট কোয়াগুলেশন টেস্টও করতে পারি, অথবা আর কি কি টেস্ট জানো? স্যালিসাইলিক অ্যাসিড টেস্ট, মোস্ট কনফার্মেটরি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড টেস্ট, তাই তো? সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট। আর কি টেস্ট করতে পারি আমরা? হেলার নাইট্রিক অ্যাসিড টেস্ট, তাই তো? হেলার নাইট্রিক অ্যাসিড টেস্ট। তো আমরা এখানে ইউ পর্যন্ত মার্ক নেব, তারপর এখানে আমরা করতে পারি আইদার হেলাস নাইট্রিক অ্যাসিড টেস্ট, অথবা আমরা করতে পারি সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট।
ইভেন আমরা হিট কোয়াগুলেশন টেস্টও করতে পারি, বাট হিট কোয়াগুলেশন টেস্ট ইজ কি, আমাদের কি বলা হয়, হিট কোয়াগুলেশন টেস্ট ইজ কোয়ালিটেটিভ আর কনফার্মেটিভ, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ আর কি, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। তাহলে আমাকে টোটাল 24 আওয়ার্স প্রোটিনের ভ্যালু দেবে, এটাই দেবে না। কি দেবে তাহলে, আমাকে সেই ভ্যালু আনতে গেলে কোয়ালিটেটিভ না কনফার্ম মানে কি বলে কোয়ান্টিটেটিভ টেস্ট আমাকে করতে হবে। তাহলে কি কোয়ান্টিটেটিভ টেস্ট ইউরিনের জন্য হয়, কোন কোন কোয়ান্টিটেটিভ টেস্ট তোমরা জানো, যেটাকে মোস্ট কনফার্মেটরি টেস্টও বলা যেতে পারে? হেলার নাইট্রিক অ্যাসিড টেস্টও হতে পারে, অথবা সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্টও হতে পারে। তো আমাকে এখানে সালফোস্যালিসাইলিক অ্যাসিড টেস্ট করব। ওই আর রিয়েজেন্ট পর্যন্ত সালফোস্যালিসাইলিক অ্যাসিড, আর যে মার্কটা আছে সেখানে সালফোস্যালিসাইলিক অ্যাসিড নেব, এবং তারপর সেটাকে অন্তত 1 ঘন্টা আমাকে একদম স্ট্যান্ড করে রাখতে হবে। তার মধ্যে তাহলে ওই টোটাল যে ইউরিনটা আমি ওই স্যাম্পলের মধ্যে যেটা নিয়েছি ওই অ্যালবুমিনোমিটারের মধ্যে, তার মধ্যে যে কন্টেন্টটা আছে অ্যালবুমিন বা প্রোটিন যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা প্রেসিপিটেট হবে, প্রেসিপিটেট হয়ে জমা হবে। জমা হলে আমরা বুঝতে পারবো যে কোন মার্কিং পর্যন্ত প্রেসিপিটেশন হয়েছে। দেখো গ্র্যাজুয়েশন করা আছে, কি কি গ্র্যাজুয়েশন নিচ থেকে এবার উপরে পর্যন্ত বলো, নিচে কি গ্র্যাজুয়েশন আছে, কার কাছে আছে এখন? একদম নিচে গ্র্যাজুয়েশন কি আছে? হাফ, তারপর 1, তারপর একদম টপে 12। তার মানে কি, আমি যদি একদম নিচ পর্যন্ত চলে যাই, মানে একদম জাস্ট নিচের হাফে গিয়ে যদি কিছু প্রোটিন থাকে, তাহলে ওটা হচ্ছে 1/2 গ্রাম অফ প্রোটিন প্রেসিপিটেট হয়েছে। আর একদম 12 এ যদি চলে যাই, ওখানে গিয়ে যদি গ্র্যাজুয়েশনে গিয়ে মানে প্রেসিপিটেট মিট করে, তাহলে 12 গ্রাম অফ প্রোটিন প্রেসিপিটেট হয়েছে। বোঝা গেল? ইউ মার্ক পর্যন্ত ইউরিন নিলাম, রিয়েজেন্ট নেব আর মার্ক পর্যন্ত, 1 ঘন্টা তাকে প্রেসিপিটেট করার জন্য রেখে দেব। হ্যাঁ, তারপর প্রেসিপিটেটের অ্যামাউন্টটাকে আমরা গ্র্যাজুয়েশন অনুযায়ী দেখতে পাবো, কি কি গ্র্যাজুয়েশন আছে সেই গ্র্যাজুয়েশন মার্ক অনুযায়ী দেখতে পাবো। হাফ পর্যন্ত হচ্ছে তোমার মানে হাফ থেকে 12 পর্যন্ত যে পরিমাণ প্রেসিপিটেট হয়ে আছে, সেই পরিমাণ প্রেসিপিটেট থেকে আমরা একটা ওভারঅল ভ্যালু এস্টিমেট করতে পারবো যে ওই পরিমাণ ইউরিনে কতটুকু প্রোটিন আছে। বোঝা গেল? This is albuminometer. This is used for the total protein content count করার জন্য। It's a quantitative test, not qualitative test. এটার absence presence শুধু দেখাচ্ছে না, অবশ্যই ডেফিনেটলি এটার মধ্যে কতটুকু আছে সেটা দেখাচ্ছে, মানে প্রোটিন কতটুকু আছে দেখাচ্ছে। ওকে, দেখেছো সবাই? সবাই দেখেছো? কনসেপ্টটা বুঝেছো? এটা তোমাদের পরীক্ষায় থাকবে, এটা তোমাদের পরীক্ষায় থাকবে, এবং এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন গুলোই থাকবে, যে কোয়েশ্চেন গুলো আমি আজকে যা জিজ্ঞেস করলাম সেই কোয়েশ্চেন গুলোই জিজ্ঞেস করবে। হয় তোমার আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফিকেশনে কোয়েশ্চেন থাকতে পারে, অথবা তোমার ভাইভা টেবিলে এটাকে তুলে দিয়ে এটা কি ইনস্ট্রুমেন্ট এবং মধ্যে কি আছে সেটা বলতে পারে। বোঝা গেল? আর একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছি, কি ইনস্ট্রুমেন্ট ওটা? ইউরিনোমিটার। কি আছে গ্র্যাজুয়েশন, কি আছে চারপাশে, কি মার্কিং করা আছে পাশে, কি ইউজ করা হয়, তার আগে কি ইউজ করা হয়, মানে কেন ইউজ করা হয় ইউরিনোমিটার? ফার্স্ট ক্লাসে বলেছিলাম স্পেসিফিক গ্র্যাভিটি দেখার জন্য। এখানে মার্কিং ও কি করে দেওয়া আছে, কত দিয়ে কত মার্কিং আছে? টপ 0 আছে, তারপর হ্যাঁ, তারপর 60। তার মানে কি 0 to 1, তাই তো, মানে 1.0 to 0। এটাকে কি করা হবে, একটা ইউরিনের মধ্যে এরকম জাস্ট ওপর থেকে নিচে এরকম করে দেখো, নিচে যে মানে সরু এন্ডটা মানে ট্যাপার যে এন্ডটা, সেই এন্ডটাকে নিচে এরকম করে রেখে দেওয়া হবে, এবং দ্যাট উইল গো ফর এ ফ্রি ফ্লোটিং, মানে ফ্রি ফ্লোটিং অবস্থায় এই মানে স্পেসিমেনটা মানে ইনস্ট্রুমেন্টটাকে রেখে দেওয়া হবে, এবং তারপর সেটা কতটা মানে ওই যে ট্যাপার এন্ডটা সেটা কতটা ইউরিনের মধ্যে ডিপ করছে, তার উপরে যে ওপরের ইউরিনের আপার যে মিনিসকাসটা সেটা কোথায় টাচ করছে, হ্যাঁ, সেখান থেকে হবে আমার স্পেসিফিক গ্র্যাভিটি। মানে সাপোজ যদি
60 তে গিয়ে ট্রাস্ট করে তাহলে হবে 1.060। ঠিক আছে, যদি 1 এ গিয়ে একদমই কোনো টাচই করছে না তাহলে 1.000, যদি 20 তে গিয়ে 1.020 এরকম করে। সো দিস ইজ কল্ড ইউরেনোমিটার which is used for the calculation of specific gravity. সো এই দুটো ইনস্ট্রুমেন্ট তোমাদের আছে নতুন, একটা হচ্ছে অ্যালবুমিটার আর একটা হচ্ছে ইউরেনোমিটার। ঠিক আছে, এই দুটো ভাইভা টেবিলে থাকতে পারে অথবা তোমার কি বলে কোনো স্পটিং এও থাকতে পারে। তো ইউরিনে তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু আমি কভার করে দিয়েছি, দুটো ক্লাসেই হয়ে গিয়েছে। হ্যাঁ, তোমাদের আছে সিলেবাসে কিটোন বডি নেই দেখা যাচ্ছে, ছিল কি বেনেডিক্ট আর একটা হচ্ছে প্রোটিন। কিটোন বডি কি কি হতে পারে ইউরিনের মধ্যে অ্যাপিয়ার করতে পারে? অ্যাসিটোন আর অ্যাসিটিক অ্যাসিড। মোস্ট অ্যামাউন্টে কোনটা বেশি থাকে? অ্যাসিটোন, কত পার্সেন্ট? তারপর অ্যাসিটোনের পর অ্যাসিটিক অ্যাসিড এন্ড বিটা হাইড্রক্সি বিউটেরিক অ্যাসিড। কি টেস্ট করা হয় কিটোন বডি? রথেরাস টেস্ট কোনটা মানে ডিটেক্ট করতে পারে? রথেরাস টেস্ট কাকে? অ্যাসিটোন এন্ড অ্যাসিড। বিটা হাইড্রক্সি বিউটেরিক অ্যাসিড কে কি জোরে বলো না? বিটা হাইড্রক্সি বিউটেরিক অ্যাসিড কোন টেস্ট কি করতে পারে? কি জোরে বলো? ইউথেরাইন টেস্ট। তো কোন কোন কারণে আমাদের কিটোন বডি অ্যাপিয়ার করতে পারে? ফিজিওলজিক্যাল কজ এন্ড প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ কি হবে? এক্সট্রিম এক্সারসাইজ এন্ড ডায়েট। কি ধরনের ডায়েট? লিপিড রিচ ডায়েট। আর প্যাথোলজিক্যাল কজ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ঠিক আছে, তো এটা তোমাদের সিলেবাসে নেই, বাস্ট এই যে তোমাদের ইন্টারপ্রিটেশন যখন হবে তখন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমাদের রথেরাস টেস্ট করা হয় এবং সেখানে দ্যাট উইল গিভ আ পজিটিভ রেজাল্ট। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। তো এখনো পর্যন্ত আমরা কি কি পড়লাম? এক হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যালের মধ্যে আমরা কি কি দেখব? ফিজিক্যাল ইউরিনে ফিজিক্যাল এক্সামিনেশনে কি কি দেখব? ভলিউম, দেন কালার, দেন specific gravity, then appearance, then order, then pH. Very good. pH টা কেমিক্যালের মধ্যে বলবো। তো ফার্স্ট হচ্ছে pH কেমিক্যাল। ঠিক আছে, নেক্সট ট্রান্সপারেন্সি। গুড, এই কটাই। নেক্সট হচ্ছে আমাদের কেমিক্যাল এক্সামিনেশন। কেমিক্যালের মধ্যে pH ফার্স্ট। তোমাদের সিলেবাসের পর দুটো আছে, এক হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে প্রোটিন। এছাড়া কিটোন বডি, এছাড়া যেগুলো একদমই সিলেবাসে নেই বা আমার মনে হয় না আর এগুলো বলার দরকার আছে, সেগুলো হচ্ছে বিলিরুবিন আর নাইট্রাইট অ্যান্ড নাইট্রেট। ঠিক আছে, নাইট্রেট অ্যান্ড নাইট্রাইট। নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপি এক্সামিনেশন, যেটা অ্যাকচুয়ালি প্যাথোলজিস্টদের কাজ। মানে এতদূর পর্যন্ত তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়েছো মানে এটা বায়োকেমিস্ট্রির কাজ, বাট যেহেতু বায়োকেমিস্ট্রি এবং ক্লিনিক্যাল প্যাথোলজির পোর্শনটা একটাই সেন্টারে ডিল করা হয় ক্লিনিক্যাল প্যাথোলজির আন্ডারে, তার জন্য মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ইজ টোটালি আ প্যাথোলজিক্যাল সাবজেক্ট। টোটালি আ প্যাথোলজিক্যাল সাবজেক্ট। তো ফার্স্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে তোমাদের যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সেলুলার কম্পোনেন্ট। তো কি কি সেলুলার কম্পোনেন্ট আমরা দেখতে পাবো? ফার্স্ট হচ্ছে না, একদম ফার্স্টে নর্মাল কি যেটা থাকবেই, মানে অ্যাটলিস্ট থাকবেই, এটা হচ্ছে এপিথেলিয়াল সেল। তো নর্মালি আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দেখতে পাবো, তাই তো? স্কোয়ামাস এপিথেলিয়াল নর্মালি 2 to 3 স্কোয়ামাস এপিথেলিয়াল সেল থাকবে। ইউজুয়ালি ফিমেলদের ক্ষেত্রে স্কোয়ামাস এপিথেলিয়াল সেল কাউন্ট নর্মালি বেশি হয়, সেটা আপ টু 5-6 পর্যন্ত হতে পারে, এবং সেগুলো দেখতে কেমন হবে? পলিগোনাল। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ঠিক আছে, ফার্স্ট হচ্ছে সেলুলার কম্পোনেন্ট, তারপর হচ্ছে অ্যাসেলুলার কম্পোনেন্ট।
and then others. ফার্স্ট হচ্ছে 1 নম্বর epithelial cell. epithelial cell ইউজুয়ালি কেমন দেখতে হবে? পলিগোনাল, ইউজুয়ালি স্কোয়ামাস টাইপের হবে, ঠিক আছে? পলিগোনাল হবে, centrally placed a very pycnotic small nuclei. Okay, polygonal, centrally placed small pycnotic nuclei. This is squamous type, usually squamous type. এছাড়া কি ধরনের হতে পারে? টিউবুলার সেল হতে পারে। টিউবুলার যদি সেল হয় তাহলে এরকম রাউন্ড হবে, ঠিক আছে? নরমালি 2 to 3 আপ টু 2 to 3 পার হাই পাওয়ার ফিল্ড, ঠিক আছে? নরমালি এছাড়া যদি কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অথবা কোনো অবস্ট্রাকশন হয়, অথবা পাইলোনেফ্রাইটিস হয়, মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, এনি অবস্ট্রাকশন or any kind of acute or chronic renal disease, chronic renal failure, then epithelial cell number বাড়বে। বোঝা গেল? সেকেন্ড কম্পোনেন্ট কি? সেলুলার কম্পোনেন্ট, পাস সেলস। পালস সেলস একদম নিউট্রোফিল যেমন লাগবে সেটাকে আনস্টেইনড থাকলে নিউট্রোফিলকে যেমন লাগে সেরকমই পাস সেল। আপ টু 1 to 2 মানে আমি বলা উচিত 0 to 2 মানে দুটো পর্যন্ত পাস সেল পার হাই পাওয়ার ফিল্ডে নর্মাল লেভেল, ঠিক আছে? ডেফিনেটলি পাস সেল যখন 10টার উপরে বেড়ে যাবে তখন আমি ভাববো আই এম ডিলিং উইথ এ কেস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে? সো পাস সেল মানে পাইউরিয়া, যদি পাস সেল এক্সট্রিমলি বেড়ে যায় তাকে বলে পাইউরিয়া। সো দ্যাট ইজ এ কেস অফ urinary tract infection. That could be pyelonephritis, that could be glomerulonephritis, that could be any lower urinary tract infection, মানে urethra বা ureter বা any এরিয়াতে বা তোমার কি বলে ইভেন মানে pelvic apical জাংশনে যদি ইনফেকশন হয়, সেকেন্ডারি টু এনি স্টোন, সো এনি কাইন্ড অফ urinary tract infection পাস সেল বাড়বে, তাই তো? থার্ড কি? আরবিসি থাকবে না, নরমালি হবে নীল। আরবিসি দেখতে কেমন লাগবে? একটা রিফ্র্যাক্টাইল বাইকনকেভ বডি, আরবিসি নরমালি থাকবে না, নরমালি কখনোই পারবে না। যদি নরমালি আমরা রেড কালার ইউরিন পাই তাকে বলা হয় গ্রস ম্যাচুরিয়া, হ্যাঁ, গ্রস ম্যাচুরিয়া। আর যদি আপ টু 5 পার হাই পাওয়ার ফিল্ড, এটাও অনেক সময় কনসিডার্ড অ্যাজ এ নর্মাল, বাট এর থেকে যদি বেশি আরবিসি পাওয়া যাচ্ছে তাহলে তাকে বলে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া, ঠিক আছে? যদি মোর দ্যান 5 পার হাই পাওয়ার ফিল্ড আরবিসি পাওয়া যায় তাকে বলে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। Microscopic hematuria mainly associated with the glomerulonephritis, again in case of pyelonephritis or urinary tract infection or even obstruction for lower urinary tract, that can cause that appearance of microscopic hematuria in RBC. তোমরা এতদিনে নেফ্রোটিক আর নেফ্রাইটিকের মধ্যে পার্থক্য বুঝে গিয়েছো? তা নেফ্রাইটিকের ফিচার কি কি বলে দাও চট করে। এখানে কি ধরনের হিমাচুরিয়া পাওয়া যায়? কি ধরনের? এই হিমাচুরিয়া হচ্ছে মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। গ্রস ম্যাচুরিয়ার একটা এক্সাম্পল বলো তো। মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া গ্রস ম্যাচুরিয়ার মধ্যে পার্থক্য কি? গ্রস ম্যাচুরিয়া মানে যে ইউরিনটা তার অ্যাপিয়ারেন্স হবে রেড, একদম লাল। আর মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া অল্টার্ড কালার, মানে কোলা কালার বা ব্রাউনিশ কালার। হ্যাঁ, প্লেন্টি যদি আরবিসি পাওয়া যায় দ্যাট ইজ গ্রস হিমাচুরিয়া। বাট যদি মানে প্লেন্টি না, অন্তত 30-40 পর্যন্ত, ঠিক আছে, মানে অন্তত 30 পর্যন্ত, মোর দ্যান 5 টু অ্যাভারেজ 30, দ্যাট দিস ইজ আ মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। নেফ্রাইটিক সিনড্রোম ইজ গোয়িং ফর দ্যাট মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। গ্রস হিমাচুরিয়া, গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে একটা এক্সাম্পল বলো, আজকেই ক্লাস ছিল ম্যাডামের। কি গ্রস হিমাচুরিয়া হচ্ছে
ইন এ কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস গ্রস ইমাচুরিনিয়া প্রেজেন্ট করে। এক্সাম্পল কি? এগুলোই তোমাদের ওই এমসিকিউ, মানে তোমাদের এমসিকিউ বলো, তোমাদের এই কয়দিন পরে যে তোমাদের এই যে ইয়ে নেব কি বলে কুইজ, এগুলোই কোয়েশ্চেন। গ্রস ইমাচুরিয়া ইন এ কেস অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস, কি এক্সাম্পল? না, পিএসজিএনএ তো মাইক্রোস্কোপিক, নেফ্রাইটিক নিয়ে প্রেজেন্ট করছে। গ্রস ইমাচুরিয়া IgA nephropathy, very good. IgA nephropathy is very common in case of children, but this is not very common in case of adult. But in যদি অ্যাডাল্টের ক্ষেত্রে IgA nephropathy হয়, তাহলে definitely that go into a stage of RPGN. RPGN এর full form কি? Progressing glomerulonephritis. That patient, the patient usually presents with gross hematuria. But what is the most common cause of gross hematuria? Most common cause of gross hematuria? Now, most common cause, that is also in case of microscopic hematuria, not gross hematuria. Gross hematuria most common cause ki urinary calculi. ঠিক আছে, যদি ইউরিনারি ব্লাডারে কোনো ক্যালকিউলাস থাকে বা রিনাল স্টোন ইন এনি excretory part of urinary tract system, that can cause gross hematuria. Okay, any obstruction, but obstruction এর মধ্যে মোস্ট কমন যেহেতু ক্যালকিউলাই, তার জন্য ক্যালকিউলাকে, সো যে কোনো ক্যালকিউলাসে মানে যে কোনো অবস্ট্রাকশনে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে, যদি অবস্ট্রাকশন মানে সেখানে যদি স্টোন ফর্মেশন হয়, তাহলে গ্রস হ্যামাচুরিয়া হতে পারে। ইভেন যদি কোনো urinary bladder carcinoma হয়, then also it is presented as gross hematuria. Okay, renal cell carcinoma দুদিন পরে পড়বে, that also present as gross hematuria. বুঝা গেল? So these are the features, these are the examples where we can create gross hematuria. But microscopic hematuria মনে রাখবে, microscopic hematuria এর মধ্যে আরেকটা important feature that points towards the glomerulonephritis, that RBC is altered RBC, that is known as crenated RBC, যেন কোথাও fragmented হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে, তার নর্মাল মরফোলজি নেই, তাকে বলা হয় crenated RBC. Any crenated RBC with microscopic hematuria points towards the diagnosis of nephritic syndrome. Nephritic syndrome. বুঝা গেল? আরবিসি নিয়ে বেসিক ফান্ডা, এগুলো বেসিক ফান্ডামেন্টাল বিষয়, এগুলো মুখস্থ করা কিচ্ছু নেই। আর প্যাথোলজি জীবনে কোনোদিন মুখস্থ করে কিচ্ছু হবে না তোমাদের। যে মুখস্থ করতে যাবে স্পুন ফিডিং হবে। কে আজকে একজন কে এক ম্যাডামের ক্লাসে একটা বই নিয়ে চলে গিয়েছে, ওভাবে হয় না। নোট কেউ দিয়ে দিল, ম্যাডো থেকে তুমি একটা নোট পড়ে নিলে, কোনোদিন কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর আজকে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, তুমি ভবিষ্যতে কোনোদিন সেই কনসেপ্টকে ক্লিয়ার করতেও পারবে না। সেজন্য বোঝো আগে, তারপর অ্যান্সার করো এবং নিজেই অ্যান্সার করো। বোঝা গেল পার্থক্যটা? যদি রেড কালার ইউরিন, প্লেন্টি অফ ইউরিন মানে আছে এবং মাইক্রোস্কোপে আমি প্লেন্টি অফ ইউরিন মানে আরবিসি পাচ্ছি, দ্যাট ইজ গ্রস হিমাচুরিয়া। যদি অল্টার্ড কালার ইউরিন এবং মানে দ্যাট মানে আমি মনে রাখি এরকম করে যে গ্রস হিমাচুরিয়ার ক্ষেত্রে আরবিসি কে আমি মাইক্রোস্কোপে কাউন্টই করতে পারবো না, এত বেশি থাকবে। যদি কাউন্ট করতে পারি আরবিসি কে এবং সেটা মানে জাস্ট একটা অল্টার কালার ইউরিন, হেজিনেস আছে, আর কিছু নেই, দ্যাট ইজ মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। তোমাদের মনে রাখতে হবে 5 ইম্পর্টেন্ট কজেস অফ গ্রস হিমাচুরিয়া, 5 ইম্পর্টেন্ট কজেস অফ মাইক্রোস্কোপিক হিমাচুরিয়া। ওকে, তো এই তিনটে। 4 নম্বর সেলুলার কম্পোনেন্ট। 4 নম্বর সেলুলার কম্পোনেন্ট, ওটাতে অ্যাসেলুলার কম্পোনেন্ট তিনটেই মেইনলি, সরি হ্যাঁ তিনটেই। এটাকে ডব্লিউবিসি বলতাম অথবা পাস সেল, ঠিক আছে ডব্লিউবিসি। আচ্ছা ঠিক আছে, অ্যাসেলুলার কম্পোনেন্ট ফার্স্ট হচ্ছে কাস্ট। কি কি কাস্ট হয়? মোস্ট কমন কাস্ট কি? হাইলিন কাস্ট। স্যার পড়িয়েছেন, নর্মাল হচ্ছে হাইলিন কাস্ট পাওয়া যাবে। হাইলিন কাস্ট ইউজুয়ালি যে কোনো সময় পাওয়া যায়। দিস ইজ ভেরি
অ্যাসেলুলার অ্যামরফাস টিউবুলার স্ট্রাকচার, অ্যাসেলুলার অ্যামরফাস টিউবুলার স্ট্রাকচার উইথ এ রিফ্র্যাক্টাইল বডি, মানে একদম হালকা রিফ্র্যাক্টাইল বডি। দিস ইজ হায়ালিন কাস্ট। এটা কেন পাওয়া যায়? যে কোনো নর্মাল পেশেন্টে, মানে যে কোনো নর্মাল, তোমার আমারও হতে পারে, এখন ডিহাইড্রেশন হচ্ছে, স্ট্রেনাস এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ, লং স্ট্যান্ডিং, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, এই সমস্ত কারণেও হায়ালিন কাস্ট হতে পারে। নেক্সট হচ্ছে গ্রানুলার কাস্ট। এই হায়ালিন কাস্টের মধ্যেই যদি এরকম ডটেড 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 ডিফারেন্ট অ্যামরফাস মেটেরিয়াল চলে আসে, হ্যাঁ, তাকে বলবো হায়ালিন কাস্ট, এই সরি গ্রানুলার কাস্ট। ঠিক আছে, গ্রানুলার কাস্ট কেন হতে পারে? যদি কোনো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বা যে কোনো নন স্পেসিফিক, দিস ইজ ভেরি নন স্পেসিফিক, বা তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, হ্যাঁ, অথবা কোনো তোমার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, সেখানেও গ্রানুলার কাস্ট হতে পারে। তো থার্ড হচ্ছে লিপিড কাস্ট। হ্যাঁ, এর মধ্যে যখন লিপিড কন্টেন্ট থাকবে তখন তাকে লিপিড কাস্ট বলবো। লিপিড কন্টেন্ট মানে তার মধ্যে কোলেস্ট্রল থাকতে পারে, যে কোনো ডিসলিপিডিমিয়া আছে, হ্যাঁ, মানে ডিসলিপিডিউরিয়া হচ্ছে এক কথায়, ডিসলিপিডিমিয়া উইথ লিপিডিউরিয়া। এটা কার ফিচার? নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম, তাহলে নেফ্রোটিক সিনড্রোমে কি কি ফিচার থাকলো? নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া, মানে মোর দ্যান 3.5 পার 24 আওয়ার্স। ঠিক আছে, নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া। নেক্সট জেনারেলাইজড ইডিমা, যাকে বলা হয় কি অ্যানাসার্কা। নেক্সট লিপিডিমিয়া, লিপিডিউরিয়া। আর হাইপোঅ্যালবুমিনিমিয়া। আর হাইপারটেনশন থাকে না। কি থাকে তাহলে? ক্লিনিক্যাল ফিচার একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি। প্রোকোয়াগুলেন্ট অ্যাক্টিভিটি। নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে 5টা ডিজিজের নাম বলো। মোস্ট কমন কি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করছে? হ্যাঁ, মোস্ট কমন ফর অ্যাডাল্ট, মোস্ট কমন অফ চাইল্ড। মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক, মিনিমাল চেঞ্জ ডিজিজ, এটাকে মিনিমাল চেঞ্জ নেফ্রোটিক সিনড্রোমও বলা হয়। নেক্সট আর কি কি হতে পারে? নেফ্রোটিক সিনড্রোম যদি চাইল্ডের হয় তাহলে আর কি কি হতে পারে? অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমন নেফ্রোটিক সিনড্রোম মেমব্রেনাসের থেকেও মোস্ট কমন, তার থেকেও কমন, ওটা সেকেন্ড মোস্ট কমন, তার থেকেও কমন ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। সেকেন্ড হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। So that focal segmental or membranous glomerulonephritis, they, if present in case of child, they usually manifested as a steroid resistant nephrotic syndrome. আমরা প্রথম যে 6 সপ্তাহে যে মানে ইন্ডাকশন থেরাপি দেওয়া হয় স্টেরয়েডের, ঠিক আছে, সেই স্টেরয়েডের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি বায়োপসি করি না মিনিমাল চেঞ্জের ক্ষেত্রে। যদি স্টেরয়েড রেজিস্ট্যান্ট হয় তখনই আমাদের দেখতে হয় বায়োপসি করে, ইজ ইট এ কেস অফ ফোকাল সেগমেন্টাল অর ইজ ইট এ কেস অফ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এই তিনটে তো হলো, এছাড়া আরো দুটো বলো যেটা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। এইচআইভি অ্যাসোসিয়েটেড নেফ্রোটিক সিনড্রোম নিয়ে না, আর একটা বলো নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে, বেশ কমন। আরপিজিএন করছিল। আরপিজিএনটা কি? র্যাপিডলি প্রোগ্রেসিং গ্লোমেরুলোনেফ্রাইটিস। কত টাইপের হয়? টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1টা কি? অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি। টাইপ 2টা কি? ইমিউনোকমপ্লেক্স মিডিয়েটর। টাইপ 3টা কি? পস ইমিউন টাইপ। এর মধ্যে ক্রিসেন্টিক কোনটা? ক্রিসেন্ট ফর্মেশন কোথায় হয়? যখন এই ক্রিসেন্ট ফর্মেশন হচ্ছে মানে কি? তার মানে কি মেসেঞ্জিয়ামের মধ্যে সেলুলারিটি বাড়ছে, মানে কি আইদার সেখানে প্রলিফারেশন হচ্ছে অথবা বাইরে থেকে এসে ডিপোজিট হচ্ছে। তাহলে কোনটা হবে? ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড। যখনই সেলুলারিটি বাড়ছে, কনসেপ্ট বোঝো, এগুলো একদম রাট্টা মারা জিনিসই না।
প্যাথোলজি যদি ভেবে থাকো কেউ যদি মুখস্থ করবে তাহলে জীবনে প্যাথোলজি করতে পারবে না, তার দ্বারা মেডিসিনও হবে না। কনসেপ্ট বলছে যখনই বাইরে থেকে আসবে কোনো একটা মেসেঞ্জিয়ামে সেলুলারিটি বাড়বে, তার মানে কি ভেসোকনস্ট্রিকশন হচ্ছে অথবা গ্লোমেরুলাসের মানে মানে কি বলবো সাইজ কমে যাচ্ছে। all those cases actually present with nephritic syndrome. But minimal change disease মানে কি অ্যান্টি জিবিএম অ্যান্টিবডি ডিপোজিট করছে একটা লিনিয়ার ফ্যাশনে, সেখানে কিন্তু কোনো পলিফারেশন হয় না ইন দ্যাট কেস। বাট সেটার কি হচ্ছে আমাদের ফিল্ট্রেশন পাওয়ার অনেক কমে যাচ্ছে। দ্যাট কেস ইউজুয়ালি প্রেজেন্ট উইথ কি উইথ নেফ্রোটিক সিনড্রোম। তাহলে আরপিজিএন এর যেটা অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি ইনিশিয়ালি দে প্রেজেন্ট অ্যাজ নেফ্রোটিক, বাট বাকি যে দুটো দে আর নেফ্রাইটিক। মনে থাকবে? মনে থাকবে? এভাবেই তোমাদের কিন্তু পড়তে হবে। কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিসকে আবার বারবার করে বলছি কি নিয়ে ক্লিনিক্যালি প্রেজেন্ট করে সেটা ইম্পর্টেন্ট, নেফ্রোটিক না নেফ্রাইটিক। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ডিজিজটা কোন জায়গাটাই আছে। ঠিক আছে, ভাস্কুলার ডিজিজ মেসেঞ্জিয়ামে আছে, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আছে, মানে অ্যাবনরমালিটি গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে আছে, মেসেঞ্জিয়ামে আছে, না ভাস্কুলার ডিজিজ বাইরে থেকে এসে ডিপোজিট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট। মানে ডিপোজিট সাবএন্ডোথেলিয়াল, সাবএপিথেলিয়াল অর মেসেনকাইম, মেসেঞ্জিয়াম, এবং কোন ধরনের ডিপোজিট হচ্ছে, কার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিজিবিএম অ্যান্টিবডি না কোনো একটা নিউক্লিয়ার অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি না অ্যান্টিসাইটোপ্লাজমিক কোনো একটা রিএজেন্টের এগেইনস্ট অ্যান্টিবডি, এবং তার ক্লিনিক্যাল ফিচার কি, এবং মাইক্রোস্কোপিক ডেফিনেটলি মাইক্রোস্কোপিক ফিচার কি। এভাবেই যদি পড়ো তবেই তুমি এটা কনসেপ্টে আনতে পারবে। ইটস ভেরি টাফ, আমি আই নো ইটস ভেরি টাফ, বাট এটা কনসেপ্টে এনে পড়ো বাবা। তোমাদের জন্য পিএসজিএন ছাড়া আর মিনিমাল চেঞ্জ ডিজিজ ছাড়া ইউজুয়ালি বেশি ইম্পর্টেন্ট কিছু না, সত্যি কথা বলতে গেলে। ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস দিতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট হতে পারে। আর পরে তোমরা গিয়ে পড়বে ডায়াবেটিস হয়েছে, হ্যাঁ ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়ে গিয়েছে, তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আর লুপাসের যে 5টা স্টেজের নাম মনে রেখো যদি আসে কোশ্চেন। এছাড়া তোমাদের আসবে না কিছু গ্লোমেরুলোনেফ্রাইটিস। বাট গ্লোমেরুলোনেফ্রাইটিস পড়তে গেলে একটা কনসেপ্ট মেনটেন করে পড়ো, না হলে গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যাপ্রোচ করতে পারবে না। বাকিগুলো তাও একটু মুখস্থ করে, অঙ্ক মুখস্থ করে, যেমন অনেকে অঙ্ক পাশ করে যায় যার কোনো লাভ হয় না, ঠিক একই রকম ভাবে নেফ্রোলজি যদি মুখস্থ করে পড়তে যাও, নেফ্রোলজি হয়তো পাশ করবে, কোনোদিন নেফ্রোলজি কনসেপ্ট তৈরি হবে না। এনিওয়ে, হাইলিন কাস্ট, গ্রানুলার কাস্ট, রিপিট কাস্ট, দেন এইখানে দুটো সেলুলার কাস্ট হয়। কি কি সেলুলার কাস্ট? আরবিসি কাস্ট আর ডব্লিউবিসি কাস্ট। আরবিসি কাস্ট আর ডব্লিউবিসি কাস্ট এগুলোই মেইন কাস্ট। আরবিসি কাস্ট মানে বুঝতেই পারছো যেখানে গ্রস হিমাচুরিয়া আছে, হ্যাঁ, আর যেখানে ডব্লিউবিসি কাস্ট মানে একটা পাইলোনেফ্রাইটিস হচ্ছে। ঠিক আছে, পাইলোনেফ্রাইটিস হচ্ছে। আর কি লাস্ট যে আদার্স এর মধ্যে এই কি যেন বলে অ্যাসোলেরা কম্পোনেন্টের যে সেকেন্ড কম্পোনেন্ট ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল আমার উচিত ছিল এগুলো প্রত্যেকটা ছবি এঁকে মানে অন্তত ছবি দেখানো, বাট তোমাদের এত শর্ট পিরিয়ড, এটা জাস্ট ইউরিনের কমপ্লিশনের জন্য কি কি আর দেখতে পাওয়া যায় ইউরিনে ভীষণ, কারণ এইটা তোমাদের প্রত্যেককেই জানতে হবে। তোমরা আর দুদিন পরেই যখন ওই ইন্টার্নশিপ শুরু করবে তখনই এই সমস্ত রিপোর্টগুলোকে নিয়ে তোমাদের ডিল করতে হবে। তো তোমরা দেখবে যে ক্রিস্টাল লেখা আছে, তো ক্রিস্টাল ব্যাপারটা কি, কাস্ট ব্যাপারটা কি, এগুলো তখন তোমাদের অ্যাটলিস্ট একটু আইডিয়া থাকা দরকার। ক্রিস্টাল মানে হচ্ছে এক একটা শেপ থাকবে এবং তার মধ্যে কিছু মেটেরিয়াল থাকবে। ঠিক আছে, সেই মেটেরিয়ালের কম্পোনেন্টের ওপরে ক্রিস্টালে ডিফারেন্সিয়েট করা যায়। ঠিক আছে, একটা হয় যে নর্মালি কি কি প্রেজেন্ট থাকবে আর অ্যাবনর্মাল কি কি ক্রিস্টাল হতে পারে। তো নর্মালি যে ক্রিস্টালগুলো প্রেজেন্ট থাকে তার মধ্যে সবথেকে কমন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। অক্সালেট ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেট, তুমিও যদি এখন তোমার ইউরিন টেস্ট করো তাহলে সেখানে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল দেখতে পাবে, এরকম স্ফটিকের মতন।
হ্যাঁ, এনভেলাপ শেপ ক্রিস্টাল, একদম স্ফটিকের মতন একটা ক্রিস্টাল। এটা ক্যালসিয়াম অক্সালেট। অক্সালেট যে সমস্ত খাবারের মধ্যে আছে তাদেরই অক্সালেট ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল দেখতে পাওয়া যেতে পারে। যেমন টমেটো, ক্যাবেজ, স্পিনাচ, এগুলোতে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ভীষণ কমন, এটা ভীষণ কমন। ঠিক আছে, সো ক্যালসিয়াম অক্সালেট অ্যান্ড সেকেন্ড ক্রিস্টাল হচ্ছে, আচ্ছা এটা আগে বলি, এই ক্যালসিয়াম অক্সালেট এবং আরেকটা মোস্ট মানে কমন নর্মাল মানে ইউরিনের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল। ইউরিক অ্যাসিড ক্রিস্টাল, এই দুটো ক্রিস্টাল ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল এবং ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ইউজুয়ালি পিএইচ যখন লো মানে অ্যাসিডিক পিএইচ থাকবে, ইউরিনে যখন অ্যাসিডিক পিএইচ থাকবে তখন ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল আর ইউরিক অ্যাসিড ক্রিস্টাল পাওয়া যাবে। মনে থাকবে, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল কোথায় পাওয়া যাবে? যখন ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, যেমন গাউট, যেমন লিউকিমিয়াতে যখন সেলগুলোর ড্যামেজ হচ্ছে তাকে কি বলা হয়? টিউমার লাইসিস সিনড্রোম। পড়েছো তো? পড়েছো কি পড়োনি টিউমার লাইসিস সিনড্রোম? এটা তো ফার্মার পড়ানো মানে হয়ে যাওয়ার কথা। পড়েছো? পড়ানো হয়নি টিউমার লাইসিস সিনড্রোম। তো এই দুটো জায়গায় ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বেড়ে যাবে। আর পিএইচ যদি অ্যালকালাইন হয়, হ্যাঁ, তাহলে নরমালি কি পাওয়া যায়? ট্রিপল ফসফেট ক্রিস্টাল। ট্রিপল ফসফেট ক্রিস্টাল। ওকে, ট্রিপল ফসফেট ক্রিস্টাল, একটাই নাম মনে রাখো, ট্রিপল ফসফেট ক্রিস্টাল মোস্ট কমনলি অ্যালকালাইন ইউরিনে পাওয়া যায়। আর ক্রিস্টাল এগুলো হচ্ছে নর্মাল, আমাদের যে কোনো ইউরিনে পিএইচ যদি কম হয়, অ্যাসিডিক পিএইচ এগুলো, অ্যালকালাইন পিএইচ এগুলো দেখতে এক একটা এক এক রকমের হয়। এবং এই ইউরিনের ভীষণ ইম্পর্টেন্স ক্রিস্টালের এই জন্যেই যে লাস্ট 24 আওয়ার্সে বডিতে কোন ধরনের মেটাবলিজম হয়েছে তার একটা কম বেশি একটা মানে একটা যদি পাওয়া যায় তাহলে একটা আমাদের ধারণা হতে পারে। আর অ্যাবনর্মাল ক্রিস্টাল অনেক কিছু, যেমন সিস্টিন ক্রিস্টাল, ঠিক আছে, একটাই মনে রাখো সিস্টিন ক্রিস্টাল। তো বাকি যেরকম যাই ক্রিস্টাল আছে সেগুলো অ্যাবনর্মাল ক্রিস্টাল। আর আদার্সের মধ্যে হচ্ছে মাইক্রো অর্গানিজম পাওয়া যেতে পারে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশনে যদি ব্যাসিলাই থাকে তাহলে সেগুলো দেখতে পারো। অবশ্যই এএফবি পাওয়া যেতে পারে, অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাওয়া যেতে পারে। আর হচ্ছে ইস্ট পাওয়া যেতে পারে, ইস্টের যেগুলো হচ্ছে বার্ডিং, হ্যাঁ, সেই বার্ডিং ইস্ট সেল পাওয়া যেতে পারে। এগুলো কাদের হয়? যাদের ইউরিনে যদি সুগার কন্টেন্ট বেশি থাকে, তাকে যদি ওপেনলি রেখে দেওয়া হয়, মানে ডায়াবেটিক পেশেন্টের ইউরিনকে যদি ওপেনলি রেখে হয় তাহলে একটা ইস্ট গ্রোথও হতে পারে। ওকে, সো দিজ আর আদার্স। এমন অনেক সময় হয় কি যাদের মেল পেশেন্ট যাদের হচ্ছে মানে রেট্রোগ্রেড ইজাকুলেশন হচ্ছে স্পার্মে, সেখানে স্পার্মও থাকতে পারে। এছাড়াও আরো অন্যান্য যে কোনো রকম মাইক্রো অর্গানিজম, ট্রোফোজয়েড, অ্যামিবা থাকতে পারে।